তো বন্ধুরা, বাংলাদেশের প্রাইম মিনিস্টার যখন বেজিংয়ে চাউমিন খেতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় ওদিকে দিল্লিতে বাংলাদেশের ব্যান্ড বাজানোর একটা ভয়ঙ্কর প্ল্যান তৈরি হচ্ছিল, যার শোনা মাত্রই আমাদের এই সমস্ত প্রতিবেশীদের অনেক কিছুই মাথায় উঠে যাওয়ার উপক্রম হয়েছে। এবং এক্স্যাক্টলি যেভাবে আমি বলেছিলাম আমাদের এই সমস্ত পুরনো ভিডিওতে, ঠিক সেইভাবেই এখন কিন্তু দিল্লির চালে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। কেন? এখানে ভারত ব্যাক টু ব্যাক দুটো বড় অ্যাকশান নিয়েছে। প্রথমত, বাংলাদেশে পুনরায় 2024-এর মতনই একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির গেম শুরু করে দিয়েছে, যার আওতায় হাজার হাজার মানুষ রাস্তায় নামবে, পলিটিক্যাল কেওয়াস হবে, যাকে ঠেকানোর ক্ষমতা অন্তত বর্তমান বিএনপি সরকারের নেই। আর দ্বিতীয়ত, ভারত এই কেওয়াস তৈরির আগে বাংলাদেশের ভেতরে নিজেদের এক ধুরান্দারকে বসিয়ে দিয়েছে, যার মদতে ডিরেক্টলি বাংলাদেশের পলিটিক্স এবং ওদের যে সমস্ত নীতি তাকে অনেকটাই কন্ট্রোল করা যাবে। সহজ করে বললে, ভারতের কিছু ক্যাবিনেট নেতামন্ত্রীরা দিল্লিতে আছে, যারা ভারতের হয়ে সিদ্ধান্ত নিচ্ছে। ওদিকে আরেকটা ছোট ক্যাবিনেট মন্ত্রী বাংলাদেশে থাকবে, যিনি বাংলাদেশের ভবিষ্যৎ লিখবে ঢাকাতে বসে। এর সুবিধা কি? এর সুবিধা হলো এখন দুই দেশের সীমান্তে যা তাণ্ডব চলবে এবং পশ্চিমবঙ্গের ভেতরেও যা যা ঘটছে তার বিরুদ্ধে দিল্লিতে এসে বারবার নাটক করা আজ থেকে পুরো বন্ধ। যা হবে সবটাই ঢাকাতেই হবে। কী রকম? খুব সহজ ভাষায় বললে, আজ থেকে ঠিক 5 দিন আগে ভারত সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়, যার আওতায় প্রথমবার ভারতের কোনো রাষ্ট্রদূতকে একজন কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দেওয়া হয় বাংলাদেশের ভেতর, যা এর আগে গত 50 বছরে কোনো দিন ঘটেনি। আর বন্ধুরা, এটা ঘটে বাংলাদেশের প্রাইম মিনিস্টার চীনে যাওয়ার ঠিক আগে। এবং এই ঘটনার পর যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার বেজিংয়ে মিটিং করছিল, ঠিক সেই মুহূর্তে ভারত তার দ্বিতীয় ধামাকা করে, যেখানে বাংলাদেশের পূর্ব প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দিল্লিতে বসে একটা সাক্ষাৎকারে দাবি করেন যে উনি বছরে মানে 2026 সালেই বাংলাদেশের মাটিতে ফিরছেন। ব্যাস, এটা শুনেই বাংলাদেশ সরকারের মাথায় হাত পড়ে গেছে। কারণ কি? খুবই সিম্পল। এতদিন ধরে প্রথমে মোহাম্মদ ইউনিস আর এখন বিএনপি সরকার দুজনেই কিন্তু একথা বলেছে যে আমরা ভারতের কাছে হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছি। এটা করে ওরা বেসিক্যালি এক ঢিলে দুই পাখি মারত। একদিকে ওরা জানতো হাসিনাকে ভারত কিছুতেই ফেরাবে না, তাই বারবার একথা বলে নিজের দেশের আওয়ামী লীগ বিরোধী জনগণ আর ভারত বিরোধী জনগণকে একজোট করত যে দেখো, আমরা তো ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, কিন্তু ভারতই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। এতে পলিটিক্যাল ফায়দা হতো। উল্টো দিকে সুবিধা হলো, যদি হাসিনা ফিরে আসতো বাংলাদেশ এবং ওনাকে জেলে বন্দি করা বা ওদের ভাষায় যদি শাস্তি দেওয়া হয়, মানে ফাঁসির নির্দেশ দেওয়া হতো, তাহলে কিন্তু গোটা বাংলাদেশ দাউ দাউ করে জ্বলত। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এখনও বাংলাদেশের একটা বিরাট বড় পপুলেশন আওয়ামী লীগের পক্ষপাতী। তারা কিন্তু চুপ থাকবে না, এটা বিরোধীরা জানে। তাই ওরা চাইবে হাসিনা বাংলাদেশ থেকে দূরে থাকুক, এতেই মঙ্গল, ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে। কিন্তু এখন সেই প্ল্যানে জল ঢেলে দিয়ে হাসিনা নিজেই ঘোষণা করে দিল যে আমি বছরে মানে 2026 সালে বাংলাদেশে ফেরত যাব। অর্থাৎ পুনরায় উনি কিন্তু দিল্লিতে বসেই বাংলাদেশে কেওয়াস তৈরির একটা রাস্তা খুলে দিলেন। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে হঠাৎ করে ভারতে লুকিয়ে থাকা হাসিনা বাংলাদেশে ফেরত কেন যাবে, এবং এর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেজিং যাত্রা আর ভারতীয় রাষ্ট্রদূতকে কেন্দ্রীয় মন্ত্রী বানানোর এক্স্যাক্টলি কী সম্পর্ক রয়েছে? ভারত ঠিক কী প্ল্যান করছে বাংলাদেশকে নিয়ে? এখানে ভয়ঙ্কর কিছু প্ল্যান চলছে। আজ থেকে কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই রাতের বেলা মশাল হাতে নিয়ে মুখ বেঁধে কিছু মানুষ প্রদর্শন করতে শুরু করে। এবং দেখতে দেখতে এই প্রদর্শন এতটাই শক্তিশালী হতে শুরু করে যে পরে জানা যায় এই পুরো প্রোটেস্টের মাস্টার মাইন্ড অ্যাকচুয়ালি বাংলাদেশেরই আওয়ামী লীগ ছিল। আর সেই সময় যারা আমার ওই ভিডিওটা দেখেছেন তারা জানবেন আমি ক্লিয়ারলি বলেছিলাম এটা বেসিক্যালি তারেক রহমানকে ভারতের একটা সিগন্যাল ছিল। কী ধরনের সিগন্যাল তো খুব বিস্তারে বলবো না, তার জন্য ওই ভিডিওটা দেখে নেবেন। তবে এক কথায় বললে এটা সিগন্যাল ছিল, যদি তারেক রহমান
ভারতকে দেওয়া কথা অনুযায়ী সহযোগিতা না করে, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নিতে এবং বাকি কাজে, তাহলে কিন্তু ওনার সাথে সেম পরিণতি হবে যা হাসিনার সাথে হয়েছিল। শেখ হাসিনার আওয়ামী লীগ 2021 সালে হিন্দুদের ওপর আক্রমণ আর চীন এবং ভারতের সাথে ডবল গেম খেলতে গিয়েছিল। ব্যাস, ভারত এখন থেকে সাপোর্ট তুলে নেয়, আর তারপর বাকিটা আপনারা জানেন। তো সেমভাবে যদি এগেন ভারত বিএনপি সরকার থেকেও সাপোর্ট সরিয়ে নেয় এবং পুনরায় আওয়ামী লীগকে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের রাজপথে 2024-এর আগুন আবার জ্বলবে। আর বন্ধুরা, এবারে কিন্তু আওয়ামী লীগ এলে প্রতিটা লোক যারা এত বছর আওয়ামী লীগের ওপর অত্যাচার করেছে, তা সে ইউনিসের গ্যাং হোক, জামাত হোক বা বিএনপি, তারা শেষ। তো এই ভয়টাও ভারতের কাজে লাগবে, আর এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। প্রথমে বাংলাদেশে প্রদর্শন শুরু হয় আওয়ামী লীগের, এরপর শেখ হাসিনা নিজেই দেশে ফেরার কথা জানিয়ে বেসিক্যালি ওনার পলিটিক্যাল গ্রাউন্ড তৈরি করলেন। তো বুঝতেই পারছেন, শেখ হাসিনার এন্ট্রি মানে হলো বাংলাদেশের পুরনো সব কর্মকর্তা ময়দানে নামবে, আর এটা অতীতেও দুবার ঘটেছে। আর টাইমিংটা দেখুন, যখন তারেক রহমান চীনে ছিল এক্স্যাক্টলি সেম টাইমে দিল্লিতে বসে শেখ হাসিনা এই ঘোষণাটা দেয়। আর স্বাভাবিকভাবে ভারত না চাইলে হাসিনা বাংলাদেশে ঢুকতেও পারবেন, কারণ ওনার সুরক্ষা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট এগুলো কোথা থেকে আসবে। এবারে আসি দ্বিতীয় বিষয়, আর তা হলো এই ঘটনার সাথে বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূতে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দেওয়ার কী সম্পর্ক? এটা কি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে? দিচ্ছে বইকি। একটু মনে করুন, কয়েকদিন আগেই এই ভিডিওতে আপনাদের ডিটেলসে বলেছিলাম কিভাবে বঙ্গ বিজেপির একজন নেতাকে বাংলাদেশের হাইকমিশনার বানিয়ে এমনিতেই ভারত সরকার নিজেদের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছিল, এবং যেভাবে উনি বাংলাদেশে নেমে 2 থেকে 3টে সিগন্যাল দিয়েছিলেন, স্পেশালি 2 দেশের এক হয়ে যাওয়ার বিষয়ে, যেটা জামাতের তো পেছনে আগুন লাগিয়ে দিয়েছিল। তা এক প্রকার খেলার শুরু ছিল। কিন্তু গত 2 দিন আগে হঠাৎ ভারত আরও এক কদম এগিয়ে দীনেশ ত্রিবেদী, মানে বাংলাদেশের এই ভারতীয় রাষ্ট্রদূতকে এখন কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দিলেন। অর্থাৎ উনি সম্মানে বর্তমান ভারত সরকারের একজন মন্ত্রীর সমান। আর এই ধরনের ঘটনা খুবই অস্বাভাবিক। আপনারা নিজেরাই ভাবুন, অন্য দেশে থাকা আমাদের রাষ্ট্রদূতকে কেন একজন মন্ত্রীর মর্যাদা দেওয়া হবে? এতে ফায়দাটা কি? এখানেই টুইস্ট। এটা করে বেসিক্যালি ভারত সরকার বাংলাদেশের সরকারকে বুঝিয়ে দিল যে এখন থেকে দীনেশ ত্রিবেদী কোনো সাধারণ ডিপ্লোম্যাট নয়। অর্থাৎ সহজ ভাষায় বললে, যে কোনো দেশে থাকা ডিপ্লোম্যাট অ্যাকচুয়ালি কোনো সিদ্ধান্ত নেয় না, উনি কেবলমাত্র একজন বাহক হিসেবে কাজ করেন। সহজ করে বললে, মনে করুন ভারতের কোনো বক্তব্য আছে বাংলাদেশের সরকারের প্রতি, সেটা এই রাষ্ট্রদূত ও দেশে পাঠিয়ে দেবে, আর বাংলাদেশ সরকারও ভারতের সাথে কোনো কিছু শেয়ার করবে এই রাষ্ট্রদূতের মাধ্যমে। অর্থাৎ রাষ্ট্রদূতের কাজ শুধুমাত্র 2 দেশের মধ্যে একটা মাধ্যম হওয়া। কিন্তু ওনার হাতে সুপ্রিম পাওয়ার থাকে না, সিদ্ধান্ত তো অ্যাকচুয়ালি দিল্লি থেকে ভারত সরকারের নেতা মন্ত্রীরা নেবে। এমনকি যদি কোনো বড় বিষয় থাকে, সেগুলোর জন্য বাংলাদেশের সরকার এই রাষ্ট্রদূত নয়, বরং ডিরেক্টলি দিল্লিতে থাকা ভারতীয় বিদেশমন্ত্রী বা ওই বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ডিরেক্ট আলোচনা করত। কিন্তু এখন থেকে তার আর প্রয়োজন নেই। এখন আপনারা বলবেন যে ভাই, এই সমস্ত তো বুঝলাম, তবে এর থেকে আমাদের লাভটা কী হল, এবং এটা দিয়ে বাংলাদেশের ব্যান্ড কিভাবে বাজাবে ভারত? এটা জানতে হলে আমাদের একটু ইতিহাস জানতে হবে। কি বিষয়? সেটা হলো, এর আগে ভারত আর কোন দেশে রাষ্ট্রদূতকে এই রকম মন্ত্রীর মর্যাদা দিয়েছিল, আর সেই সময় ওই দেশে কি ঘটেছিল? তাহলেই আমাদের জবাব আমরা পেয়ে যাব। তো এর আগে মাত্র 3টে দেশে ভারত এই সমস্ত করেছে, আর প্রতিবারই ভয়ঙ্কর কিছু হয়েছে। কিভাবে? তো প্রথম এটা করা হয় 1947 সালে দেশ স্বাধীনের পর সোভিয়েত ইউনিয়ন। ওখানে জওহরলাল নেহরুর বোন বিজয় লক্ষ্মীকে রাষ্ট্রদূত বানিয়ে সেম মন্ত্রীর স্ট্যাটাস দেওয়া হয়, আর সেটা ছিল ভারতকে পুরোপুরি সোভিয়েত ইউনিয়নের হাতে তুলে দেওয়ার সূচনা। এবং উনি ভারতকে সম্পূর্ণ সোভিয়েতের পাপেট বানানো, আর তারপর শীতযুদ্ধ চলতে থাকে এবং আমরা পাকিস্তানের সাথে লড়তে থাকি। কেন, সেটা নিয়ে আরও ডিটেলসে এই ভিডিওতে বলা আছে, ওটা দেখতে পারে। এরপর সেম বিজয় লক্ষ্মী সেম স্ট্যাটাস নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত হয় 1949, এবং এগেন সেই সময় আশ্চর্যজনকভাবে সেকুলার ভারত তৈরি এবং আমাদের পুরো স্ট্রাকচার তৈরি হয়, যার ফলে ভারত আজও তার খেসারত দিচ্ছে।
যেখানে আমেরিকা বা পশ্চিমাদের একটা বড় ইনফ্লুয়েন্স ছিল। এছাড়াও ভারতে যখন যখন হস্তক্ষেপের প্রয়োজন হয়েছে অতীতে, তা সে 1991-এ আমাদের ইকোনমিকে ব্রিটেনের গোলাম বানাতে সো কল্ড গ্লোবালাইজেশনের শুরু হয়। তখন আমাদের সোনাদানা সব বিদেশিদের হাতে হ্যান্ডওভার করা হয়। আর সেই সময়েও 1991-এ LM সিংভিকে সেম স্ট্যাটাস দিয়ে ব্রিটেনে পাঠানো হয়। আর এই সমস্ত হয়ে গেলে ডিপ স্টেটের মাধ্যমে ভারতে ফান্ডিং শুরু করতে 1992 থেকে 96 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়কে সেম স্ট্যাটাস দিয়ে আমেরিকায় পাঠানো হয়। অর্থাৎ যখন যখন ভারতের কোনো রাষ্ট্রদূতকে এই ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে, তখন কিছু বড় ইভেন্ট হয়েছে যা আমাদের ভবিষ্যতের রূপ বদলে দিয়েছিল। কারণ এইভাবে কোনো রাষ্ট্রদূতকে মন্ত্রীর স্ট্যাটাস দেওয়ার মানে হলো তিনি ভারত সরকারের বিহাফে ডিসিশন নিতে পারবেন, এবং এক কথায় ওই দেশে ভারত সরকারের একটা ছোট্ট মন্ত্রিসভা তৈরি হলো। এতে করে আমেরিকা, ব্রিটেন বা সোভিয়েত ইউনিয়ন যা করার তা নিজেদের দেশে বসেই করতে পেরেছিল ভারতের জন্য ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এর জন্য দিল্লিতে আসা বা আলাদা করে নেগোসিয়েশনের দরকার ছিলই না। তো এই উদাহরণগুলো থেকে এটুকু তো বোঝা গেল যে এই পদের গুরুত্ব কতটা, এবং যখনই এমনটা হয় বড় কোনো ইভেন্ট হয়েছে। কিন্তু বাংলাদেশে এমনটা কেন করা হলো? সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকা বা ব্রিটেনে করা হয়েছিল ওদের ফায়দার জন্য, কারণ ওরা আমাদের পলিটিক্সকে কন্ট্রোল করছিল। কিন্তু বাংলাদেশ তো সে সমস্ত করতে পারবে না। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের উল্টো কিছু হবে, অর্থাৎ দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পলিটিক্স গ্রাউন্ডকে একটু চেঞ্জ করবে। কিভাবে? তো একদম সহজ ভাষায় বললে, এক তো আমাদের রাষ্ট্রদূত একজন নেতা, তাও বর্তমান সরকারের, তো উনি বাংলাদেশের পলিটিক্সে সরাসরি ইনভলভ হবে। আর যেহেতু উনি পশ্চিমবঙ্গের পলিটিক্সে যুক্ত ছিলেন, তো বাঙালিদের পলিটিক্স একটু ভালোভাবেই বোঝেন। আর দ্বিতীয়ত, যেহেতু এখন উনি একজন ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর সমান মর্যাদা পেয়েছেন, তো উনি বেসিক্যালি ডিরেক্টলি বাংলাদেশ সরকারের সাথে ডিল করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিহাফে। অর্থাৎ যা সিদ্ধান্ত নেওয়ার, নেগোসিয়েশন করা, সব কিছু উনি করতে পারবে, এইরকম ক্ষমতা ওনার কাছে আছে। যার দরুন এখানে বাংলাদেশের সরকার এটা এক্সকিউজ দিতে পারবে না যে আমাদের তো ডিরেক্টলি ভারতের হাই অথরিটির সাথে কথা বলা দরকার, কারণ এগুলো সেন্সিটিভ বিষয়। কিন্তু এখন তার কোনো প্রয়োজনই নেই দিল্লিতে আসা। ভারত নিজেদের একজন নেতাকেই তো ওখানে বসিয়ে দিয়েছে, যিনি ডিসিশন নিতে পারবেন। এর ফলে একাধিক সুবিধা হবে। প্রথমত আমি বারবার বলছি, এখন দুই দেশের মধ্যে কেবলমাত্র ডিপ্লোম্যাটিক নয়, ডিরেক্ট পলিটিক্স চলবে। আর বাংলাদেশিদের ফেরত পাঠানো, ডির্যাডিকালাইজেশন করা, আতঙ্কবাদের বিরুদ্ধে কাজ করা, এই ধরনের প্রচুর ব্যাপার আছে যার জন্য ওখানে পলিটিক্স করতে হবে। এইসবে বাংলাদেশ যাতে কোনো সমস্যা তৈরি করতে না পারে, তাই ডিরেক্ট একজন নেতা এখন বাংলাদেশে থাকবে। এতে দিল্লিতে বাংলাদেশি নেতাদের আসার প্রয়োজন নেই। আর ভারত আরও বেশি করে বাংলাদেশের লোকাল পলিটিক্সেও ইনভলভ হবে। ফলে ওভারঅল এখানে এমন কিছু ঘটতে চলেছে যা বাংলাদেশি জনগণ কল্পনাও করতে পারেন। আর তা হলো, ওরা ভাবছে এইসবের জন্য হয়তো চীন বাংলাদেশকে সাহায্য করবে আর বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে লড়বে। এই জন্যই তো ওদের প্রাইম মিনিস্টার চায়নার ভিজিট করে আগে। কিন্তু আসল বিষয়টা হলো, চীন আর ভারত ইতিমধ্যেই হাত মিলিয়েছে এই রিজনের মাল্টিপোলারিটি করতে আর আমেরিকাকে হঠাৎ, যাতে ভারত আর চায়না ডলারাইজেশনের পর এই রিজনের ভাগ বাটোয়ারা করতে পারে নিজেদের মধ্যে। মানে কোন দেশের ইনফ্লুয়েন্সে কতটা রিজন থাকবে, সেই রকম কিছু। আর এই কারণেই ভারত আমাদের প্রতিবেশীদের অ্যাকচুয়ালি বেজিংয়ের মাধ্যমেও সিগন্যাল দেয়। উদাহরণ হিসেবে 2024 সালে শেখ হাসিনার মস্তিষ্ক খুলে চীন সফরের পর চীন থেকে ফিরেই উনি কিন্তু ভারতকে সব দিতে রাজি ছিলেন, তিস্তার প্রকল্প থেকে শুরু করে মোংলা পোর্ট হোক বা চট্টগ্রাম পোর্ট। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেম ঘটে মালদ্বীপের মৈজুর সাথে। উনি কিন্তু ভারত বিরোধী ছিলেন, উনিও যান চীনে, আর ওখান থেকে ফিরতে পাল্টে খায়। চীনকে দেওয়া পোর্ট ভারতকে ফেরত দেয়, 24টা দ্বীপে স্যালিনেশন প্রজেক্ট ভারতকে দেয়, পুনরায় ভারতীয় ফোর্স মোতায়েন হয় কিন্তু সিভিল ড্রেস। আর মালদ্বীপে তারপর কোনো অ্যান্টি ইন্ডিয়া বয়ান বা অ্যাক্টিভিটি হয়নি। আর আমাদের এই যে ভারত বিরোধী মৈজু, তিনি প্রো ভারত হয়ে যায়। সেম ঘটনা আমাদের আরেক প্রতিবেশী নেপালের কমিউনিস্ট সরকারের সাথেও হয়। কেপি শর্মা ওলি যান চীনে, আর ওখান থেকে ফিরতে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার কথা বলে, কিন্তু তারপর উনি ইতিহাস হয়ে যান। কারণ কি? কারণ হলো ভারত চীনের লড়াই চলবে, দুজনেই শক্তিশালী হতে চায়। কিন্তু আমাদের লড়াইকে আমেরিকা ব্যবহার করছে এই রিজনের ওপর ডমিনেট করতে। আর আমেরিকা আমাদের প্রতিবেশী দেশগুলোকে ব্যবহার করছে ভারত আর চীনের সাথে ডবল গেম খেলতে। এবং ইনডাইরেক্টলি এরা কিন্তু ভারত আর চীন দু তরফ থেকেই ফায়দা নিয়ে
আমেরিকার ডমিনেন্সকে মজবুত করছে। মানে সহজ ভাষায় বললে বাংলাদেশ ভারতের কাছে আসছে যে আমাদেরকে সাপোর্ট করো, নাহলে আমরা চীনের তরফে চলে যাব। আবার ওরা চীনের কাছে যাচ্ছে ভারতকে ডবল ক্রস করতে, যে ভারতের বিরুদ্ধে যদি এখানে গ্রাউন্ড চায় তাহলে আমাদেরকে ফান্ডিং করো। আর এটা দুই দেশই ভালোভাবে বুঝে গেছে। তো স্বাভাবিকভাবে আগে আমেরিকার ডমিনেন্স সরাতে হবে, তারপর ভারত চায়না নিজেদের মধ্যে এই রিজিয়নের ভাগ বাটোয়ারা করতে পারে। তাই প্রতিটা ভারতীয় প্রতিবেশী ভারতকে কাউন্টার করতে চীনে যাচ্ছে, কিন্তু ওখানে গিয়ে পাল্টা ওষুধ নিয়েই দেশে ফিরছে। মানে চীন কোনো ফান্ডিং দিচ্ছে না আর না কোনো প্রপার সাপোর্ট দিচ্ছে। কারণ এমনটা করলে অ্যাকচুয়ালি চায়না এখানে শক্তিশালী হবে না, আর না ভারত শক্তিশালী হবে। এর থেকে আমেরিকা ফায়দা লুটে নিয়ে চলে যাবে, আর ভারত চীন নিজেদের মধ্যে লড়তে ব্যস্ত থেকে যাবে। তাই বেস্ট হলো দুই দেশ মিলে এখানে মাল্টিপোলার অর্ডার তৈরি করে রিজিয়নের ভাগ বাটোয়ারা ডিপ্লোম্যাটিকভাবে ফিক্স করে, যেখানে ভারতের প্রতিবেশী দেশ থেকে চায়না সরছে, আর চীনের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স মানে ওদের প্রতিবেশী দেশ তাইওয়ান হোক বা সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ, সেখানে ভারত বেশি হস্তক্ষেপ করবে না। ফলে আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল সহ শ্রীলঙ্কাতেও আমেরিকার ইনফ্লুয়েন্স প্রায় শেষের দিকে। বাকি আছে বাংলাদেশ, সেটার কবরের শেষ মাটি দিতে এখন দীনেশ ত্রিবেদীকে অ্যাপয়েন্ট করা হলো, এবং শেখ হাসিনাকে বাংলাদেশের সরকারকে চাপে রাখতে আর অল্টারনেটিভ পলিটিক্যাল অপশান দিতে ব্যবহার করা হচ্ছে। ফলে ওভারঅল বাংলাদেশ কিন্তু ভারত আর চীনকে নিয়ে খেলছে না, বরং ভারত আর চীনই বাংলাদেশকে নিয়ে খেলছে। আর এর ফল যত সময় যাবে তত বোঝা সহজ হবে।